হাসছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। রাজসভা শুরু হয়ে যাওয়ার পরেও গোপাল রাজসভায় এসে পৌঁছায়নি। তাই মহারাজ বলল, এ কি, সবাই আছে কিন্তু কই, তাকে তো দেখতে পাচ্ছি না। মন্ত্রীমশাই বলল, তাকে আর দেখবেন কি করে মহারাজ, দেখুন সে হয়তো এখনো তাকে সর্ষের তেল মেখে শ্বশুরবাড়িতে আদর খাচ্ছে। মহারাজ বললেন, না না, শ্বশুরবাড়ি যাবে বলে তো গোপাল ছুটি নিয়েছিল বটে, তবে সেই ছুটি তো আজকে শেষ, আজকে তো রাজসভায় আসার কথা। মহারাজের কথা শেষ না হতেই গোপাল রাজসভায় চলে আসলো আর এসেই ঢেকুর দিয়ে বলল, মহারাজ, গোপাল ভাঁড় কখনো কথার খেলাপ করে না, তাই সোজা সেখান থেকে এখানেই চলে এলাম। মহারাজ বলল, এই তো বলতে না বলতেই গোপাল চলে এসেছে। মন্ত্রীমশাই বলল, কিন্তু আপনি কি খেয়াল করেছেন মহারাজ, এসে থেকে গোপাল কেমন দেখিয়ে দেখিয়ে শুনিয়ে শুনিয়ে ঢেকুর তুলছে? রাজ্যদেশী বলল, হ্যাঁ হ্যাঁ, আমি খেয়াল করেছি। মহারাজ বলল, গোপালের মনে হয় খাওয়া দাওয়াটা একটু ভারী হয়ে গেছে। গোপাল বলল, ঠিকই বলেছেন মহারাজ, কিন্তু কি করব বলুন তো, এমন সুস্বাদু খাবার যে এখনো মুখে লেগে আছে। রাজপণ্ডিত বলল, তবে শাস্ত্রে লেখা আছে, অতিভোজন শাস্ত্রের পক্ষে ক্ষতিকারক। মন্ত্রীমশাই বলল, বৃথাই বলা। গোপাল এসব কথা এক কান দিয়ে ঢোকায় আর অন্য কান দিয়ে বের করে দেয়। মহারাজ বলল, না না, তা কেন হবে, ওই তো গোপাল খুঁটিনাটি শুনছে আর মিটমিট করে হাসছে। মন্ত্রীমশাই বলল, ওই হাসিটাই হবে মহারাজ, তবে গোপাল যে কিপ্টে তাতে নিজের সবার খাবে, তবে নিজে কারোর জন্য একটু খরচ করবে না। মহারাজ বলল, কি গোপাল, এটা আমি কি শুনছি, তুমি নাকি কিপ্টে? গোপাল বলল, তা আমি না হয় মেনেই নিলাম আমি কিপ্টে, কিন্তু কিপ্টে কে নয় মহারাজ? মহারাজ বলল, তাই তো, এই প্রশ্নের উত্তর এখন আমি কি দেই? মন্ত্রীমশাই বলল, এই হলো গোপালের কারসাজি, যেই না দেখলো নিজে আটকে গেছে অমনি সবাইকে নিয়ে টানাটানি শুরু করছে। মহারাজ মনে মনে ভাবতে থাকলো, না না, ব্যাপারটা হেসে উড়িয়ে দেওয়ার মতো নয়। গোপালের প্রশ্নটা আমাকেও বেশ ভাবিয়ে তুলল। একটু পরেই রাজসভা শেষ হয়ে গেল। তারপর মহারাজ নিজের কক্ষে এসে পায়চারি করছে আর ওই গোপালের কথাটাই ভাবছে। রানী বলল, আচ্ছা মহারাজ, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, চিন্তাটা কিসে সেটা তো বলবেন। মহারাজ বলল, চিন্তা হলো আমার রাজসভার মধ্যে কে সব থেকে বেশি কৃপণ, তা আমার জানতেই হবে। রানী বলল, ও এই ব্যাপার, আমি ভাবলাম কি না কি। মহারাজ বলল, না না রানী, ব্যাপারটা এমন উড়িয়ে দেওয়ার মতো নয়, এই একটা চিন্তায় আমাকে সকাল থেকে বিচলিত করে রেখে দিয়েছে। মহারানী বললেন, তাহলে এখন আপনি কি করবেন মহারাজ? মহারাজ বলল, সেটাই তো ভাবছি রানী, একদিকে মন্ত্রী তো আর একদিকে গোপাল। রানী বলল, তাহলে অন্যদের বা বাদ দেবেন কেন মহারাজ? মহারাজ বলল, এই দেখো, তুমি তো দেখছি সব কেমন আবার গুলিয়ে দিলে। রানী বলল, তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। মহারাজ বলল, তবে আর চুপ করে না থেকে বলেই ফেলো, কি বুদ্ধি? রানী বলল, আপনি বরং সবাইকে কিছু না কিছু দিতে বলুন, আপনাকে যে যেমন দেবে তা দেখেই আপনি বুঝে নেবেন যে কে কৃপণ আর কে দানী। মহারাজ বলল, উফ, তোমারও যেমন বুদ্ধি রানী, আমি চাইলে সবাই আমাকে খুশি করার জন্য বেশি বেশি দেবে, তবে আমি কি করে বুঝবো আসল কথাটা কি? রানী বলল, তবে তো আপনাকে কোনো সাধু বা যোগী পুরুষকে ধরে আনতে হবে মহারাজ, যিনি হাত গুনেই আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। মহারাজ বলল, আরে আরে আরে, এটাই, এবার যেন আমার মাথায় টুক করে একটা উকি মারছে আমার মাথার ভেতরে, মনে হচ্ছে এতেই কাজের কাজ হবে। রানী বলল, এ আবার আপনার কেমন হেয়ালি মহারাজ? মহারাজ বলল, না না, এটা কোনো হেয়ালি নয়,
তুমি শুধু আমি যা বলছি সেটাই প্রচার করে যাও। দিন সকালবেলা সবাই রাজসভায় চলে এলো, কিন্তু মহারাজ রাজসভায় আসেননি। মন্ত্রীমশাই বলল, কি হলো, সবাই এত উসখুস করছো কেন? গোপাল বলল, উসখুস তো করবেই মন্ত্রীমশাই, রাজসভায় মহারাজ নেই, এ যেন অনেকটা ধর আছে কিন্তু মুন্ডু নেই, তেমন ব্যাপার, তাই না? বিজ্ঞানী বলল, গোপাল ঠিক বলেছে, রাজা না থাকলে রাজসভা হবে কি করে? মন্ত্রীমশাই বলল, রানীমা খবর পাঠিয়েছে এক ত্রিকালাজ্ঞ সাধু হিমাচল থেকে নেমে এসেছে মহারাজকে গুরুমন্ত্র দেবেন বলে, তাই এক সপ্তাহ মহারাজ রাজসভায় আসতে পারবেন না। অমাত্য বলল, হঠাৎ করে মহারাজের আবার এসব মন্ত্রতন্ত্র নিয়ে মাথা ঘামাতে গেলেনি বা কেন? বেশ তো চলছিল, কই আগে তো এমন কিছু শুনিনি। মন্ত্রীমশাই বলল, আগে শুনুনি বলেছে, আর কোনো দিন শুনবে না এমন কথা কোথাও লেখা আছে কি? মনে হচ্ছে ওই সাধু বাবা মহারাজের মাথাটা আচ্ছা করে চিবিয়ে ভালোই মাল করে গেড়াবে। গোপাল বলল, চোরের মন তো বোচকার দিকেই থাকবে, আপনি কি ভালো কিছু ভাবতে পারবেন? মন্ত্রীমশাই বলল, তুমি কি আমায় কিছু বললে গোপাল? গোপাল বলল, না না, বলছিলাম যে আশেপাশে তো কত কি হচ্ছে, এবার না হয় আমরা দেখব মহারাজ যতদিন রাজসভায় না আসবে ততদিন মন্ত্রীমশাই ছুরি ঘোরাচ্ছে। মন্ত্রীমশাই বলল, ছুরি কেন ঘোরাবো, আমি তো মহারাজের দেখানো পথেই মন প্রাণ দিয়ে রাজকার্য পরিচালনা করব। গোপাল বলল, আর আমরা মহারাজ কবে গুরুমন্ত্র নিয়ে রাজসভায় আসে তার দিন গুনবো। পরের দিন সকালবেলা মন্ত্রীমশাই বাজার থেকে অনেক টাটকা টাটকা সবজি নিয়ে এলো, আর গিন্নিকে বলল, গিন্নি আজ কিন্তু শাক চচ্চড়ি করতেই হবে। মন্ত্রী গিন্নি বলে কি এমন রাজকার্য করতে যাচ্ছ শুনি? কি এমন শুভ কাজ আছে যার জন্য মাছের মাথা দিয়ে শাক খেতে হবে? মন্ত্রীমশাই বলল, আছে আছে গিন্নি, মহারাজ এখন কোনো এক সাধু বাবার খপ্পরে পড়ে গুরুমন্ত্র নিচ্ছে, তাই আজ থেকে এখন কদিন আমিই মহারাজ। মন্ত্রী গিন্নি বলল, সে তুমি মহারাজই হও আর যাই হও, আজ নয় কাল, কাল নয় পরশু করে আমাকে খালি ভুলিয়েই যাচ্ছ, কিন্তু এবার আমি আর ভুলবো না, আমার এবার সোনার গয়না চাই। মন্ত্রীমশাই বলল, তোমাকে আর কিছু ভুলতে হবে না, আমার এবার সব মনে থাকবে। একটু পর মহারাজ সাধুর বেশে মন্ত্রীমশাইয়ের বাড়িতে আসলেন আর বললেন, কেউ আছো নাকি ঘরে, সাধুকে কিছু ভিক্ষা দেবে নাকি? মন্ত্রীমশাই আর মন্ত্রীগিনি বাইরে বেরিয়ে এসে মনে মনে ভাবছে, সবে একটা শুভ কাজ করতে যাব বলে মনে মনে তৈরি হচ্ছি, অমনি এসে এক আপদ দাঁড়ালো। সাধু বাবা বলল, এই যে বাবা, দাও না এই সাধুকে কিছু। মন্ত্রীমশাই বলল, তা বাবা কোথা থেকে উদয় হলেন শুনি? সাধু বাবা বললেন, আমার যোগ সাধনা সে তো সেই হিমালয়ে, তবে এখানে আমি এসেছি তোমাদের মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে, তাকে গুরুমন্ত্র দিতে। মন্ত্রীমশাই মনে মনে ভাবছে, সাধু বাবা তো আচ্ছা ধরিবাজ, গাছেরও খাবে আবার তলারও কুড়োবে। সাধু বাবা বললেন, এই সাধু কি তবে কোনো ভিক্ষা পাবে না? মন্ত্রীমশাই মন্ত্রী গিন্নিকে বলল, গিন্নি যাও তো যাও, ভেতরে গিয়ে এক মুঠো চাল আর একটা আলু নিয়ে আসো। মন্ত্রী গিন্নি ঘরে গিয়ে এক মুঠো চাল একটা আলু নিয়ে আসলো, তারপর চাল আর আলু সাধু বাবাকে দিল। সাধু বাবা বলল, তোমাদের কল্যাণ হোক, কল্যাণ হোক, এই বলে সেখান থেকে চলে গেল। তারপর সাধু বাবা সেনাপতির বাড়িতে গেল। সেনাপতি বলে যে এবার সেরকম ঘোড়া কেনা বেচা হয়নি, তাই একটা আতুরি দিয়েই সাধু বাবাকে বিদায় করলো। তারপর সাধু বাবা পণ্ডিতের পাঠশালায় গেল। পণ্ডিত সাধু বাবাকে দেখে চমকে গেল আর বলল, সাধু বাবা আপনার এখানে কি চাই? সাধু বাবা বলল, আমি এসেছি কিছু দান সংগ্রহ করতে, তাই যদি কিছু পেতাম। পণ্ডিত বলল, ও তাই, এখানে ঘুরঘুর করছো? তা সাধু বাবা কোথা থেকে আসা হয়েছে শুনি? সাধু বাবা বলল, আমি আপাতত মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকেই আসছি। পণ্ডিত বলল, ওরে বাবা, তবে আর আমি কি দেব আপনাকে, আমি বরং খবর নেব কেমন কি জোগাড় হলো ওখান থেকে, বেশি হলে এই দরিদ্র ব্রাহ্মণকে না হয় কিছু দিয়ে যাবেন। সাধু বাবা মনে মনে ভাবলেন, এই মরেছে, এ তো দেওয়ার বদলে নেওয়ার কথা ভাবছে। সাধু বাবা বলল, তবে কি কিছুই পাবো না আমি? পণ্ডিত বলল, এসেছেন যখন তখন খালি হাতে কি আর ফেরানো যায়? এই নিন দুটো বাতাসা, পথে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেলে বাতাসা চিবিয়ে খেয়ে জল খেয়ে নেবেন।
সাধু বাবা ওই বাতাসা নিয়ে সেখান থেকে চলে এলো। তারপর পথে দেখা হলো রাজজ্যোতিষী আর রাজবৈদ্য মশাইয়ের সঙ্গে। রাজজ্যোতিষী বললেন, এই যে দেখি সাধু বাবা, এনার কাছেই মন্ত্র নেবেন নাকি আমাদের মহারাজ? সাধু বাবা বললেন, একদম ঠিক, একদম ঠিক, আমি মহারাজের কাছে এসেছি, তবে এখন আমি পথে পথে দান গ্রহণ করতে বেরিয়েছি। রাজবৈদ্য বলল, মহারাজের কাছে যখন আতিথেয়তা গ্রহণ করেছেন তবে আর দানের কি প্রয়োজন? সাধু বাবা বলল, না না, আমি সাধু সন্ন্যাসী মানুষ, এই ভিক্ষা করেই চলে আমার, তাই স্বভাববশত বেরিয়েই পড়েছি। রাজবৈদ্য বলল, তা সে না হয় ভালোই করেছেন, তবে ঘোরাঘুরি করে তেমন কি কিছু জোগাড় হলো? সাধুবাবু বলল, হয়েছে কিছু, তবে আরও কিছুর জন্য আমি তোমাদের কাছে হাত পাচ্ছি। রাজজ্যোতিষী বলল, এ কি জ্বালা, থালা ভর্তি আনাজ দেখে বলে কি না দেনা দেনা। না না, আপনাকে যদি দিয়েই দিই তবে আমার চলবে কি করে ভাই, তাই আপনিও যান আর আমরাও যাই। সাধু বাবা বলল, ও তাহলে কিছুই পাবো না? রাজজ্যোতিষী বলল, তাই এতই যখন চাইছেন তখন নিন একটা ছোট দেখে আলো। রাজবৈদ্য বলল, আমি আর কি দেই, আমি বরং এক পুড়িয়া ভেষজ চূর্ণ দিয়ে দিচ্ছি, এটা খেলে খাবার পরে হজম হবে অতি সহজে। তারপর এখান থেকে রাজবৈদ্য ও রাজজ্যোতিষী চলে গেল। মহারাজ ভাবছে, চেয়ে চেয়ে তাহলে এই জুটলো কপালে, যাই এবার গোপালের বাড়িতে যাই। মহারাজ সাধুর বেশে গোপালের বাড়িতেও আসলো আর এসেই বলল, দাও বাবা দাও, কি দেবে দাও। গোপালগিন্নি বলল, বাবা যখন নিজে থেকেই আমাদের বাড়িতে এসেছেন তখন আসুন, একটু না হয় জিরিয়েই নিন, আমি বরং একটু জল বাতাসার ব্যবস্থা করি। গোপাল বলল, তবে এমন সময় যখন গরিবের বাড়িতে এসেইছেন তখন দুপুরে দুমুঠো না খাইয়ে ছাড়ছি না। সাধু বাবা বলল, না না, তার আর কি দরকার, আমি তো মহারাজের কাছে এসেছি, সেখানে ফিরে গিয়ে না হয় একটু চালে ডালে ফুটিয়ে নেব। গোপাল বলল, তা বললে হবে না, সাধু বাবার সেবা করার সুযোগ মহারাজ একা কেন পাবে? তাই যেমন সাধ্য আমি তেমন করেই আয়োজন করব। আপনি এখন এখানেই বিশ্রাম করুন, আর চাল ডাল আনাজপাতি যেমন যা আছে সে সব না হয় পোটলাতে বেঁধে ব্যবস্থা করে রাখছি, যাওয়ার সময় নিয়ে যাবেন। সাধু বাবা বলল, না না, তার আর কি দরকার, আর আমি যদি সব বেঁধেই নিয়ে যাই তবে তোমাদের কি থাকবে? গোপাল বলল, কেন, আপনার আশীর্বাদ, ওটা যদি মাথার উপরে থাকে তবে আমরা আবার ঠিক জুটিয়ে নেব। তারপর মহারাজ গোপালের বাড়িতে খাওয়া দাওয়া করে আনাজপাতি নিয়ে বাড়িতে আসলো। মহারাজ বাড়িতে এসে প্রহরীর সঙ্গে কিছু কাজের কথা বলছিল। এদিকে রানী বলছে, মহারাজের মাথাটা একেবারেই খারাপ হয়ে গেছে, সারা দিন কি যে করলেন কে জানে, এখন রাতেও কি সব ফোন দিয়ে আসছে। মহারাজ বলল, কি হলো রানী, কে এত বিড়বিড় করছো? রানী বলল, আমি তো জোরে জোরেই বলছি, কিন্তু আপনি যেন কৃপণ খুঁজতেই দিন রাত এক করে ফেলেছেন। মহারাজ বলল, না না, ব্যাপারটা বেশ ভাবিয়েছে রানী, তাই ওটা নিয়েই লেগে আছি। রানী বলল, সারা দিন তো লেগে থাকলেন, তারপরেও রাতে বিশ্রাম নেবেন না মহারাজ? মহারাজ বললেন, সবার কাছ থেকে শুধু দান গ্রহণ করলে হবে, তাদেরও তো দিতেও হবে কিছু, তাই না? রানী বলল, আপনি যে কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। মহারাজ বলল, তবে আমি বেশ বুঝতে পারছি, কাল রাজসভায় বেশ একটা গোলমাল হবে। এই বলে মহারাজ হাসতে থাকলো। পরের দিন রাজসভায় মহারাজ এসে দেখে সবাই মন খারাপ করে বসে আছে। মহারাজ জিজ্ঞাসা করলো, সবার কি হয়েছে? সবাই আলো করে বসার বদলে সবাই মুখ কালো করে আছো, ব্যাপারটা কি বলো তো? মন্ত্রীমশাই বলল, ব্যাপার আর কি হবে, সবাই নিজের নিজের জ্বালায় জ্বলছে। গোপাল বলল, এই যেমন মহারাজ সাধু বাবার কাছে মন্ত্র নেওয়া ছেড়ে হাজির হয়ে গেল আবার রাজসভায়। মন্ত্রীমশাই বলল, না না, তাতে কি হয়েছে, কিন্তু সাধু বাবা কি মাঝপথে আপনাকে ফেলে রেখে হাওয়া হয়ে গেলেন নাকি মহারাজ? মহারাজ বলল, সে কথা না হয় পরেই বলছি, তবে তার আগে কেমন কি জ্বালা সেটা না হয় শুনি। রাজজ্যোতিষী বলল, কাল দিনে রাতে যা হলো আমাদের শুধু কপাল চাপড়াতে ইচ্ছে করছে। রাজবৈদ্য বলল, আমার তো মনে হচ্ছে ওই সাধু বাবা নিশ্চয়ই কিছু জাদু জানেন। মহারাজ বলল, তা কিরকম কি জাদু দেখালো শুনি?
রাজজ্যোতিষী বলল, দেখবে আবার কি, যেমন যা দিলাম গুনে গুনে তাই ফিরে এলো দেখি অনুরূপে। রাজবৈদ্য বলল, একদম ঠিক বলেছেন, আমি যেমন পুড়িয়া দিয়েছি তেমনি একটা পুড়িয়াতে সোনার গুঁড়ো মুড়ে কে যেন আমার ঘরে ফেলে এসেছে। রাজপণ্ডিত বলল, আমি দুটো বাতাসা দিয়েছিলাম, ঠিক তেমনই দুটো সোনার টুকরো পেলাম ঘরে। মন্ত্রীমশাই বলল, আমি তো এক মুঠো চাল আর একটা আলু দিয়েছিলাম, ওই চালের পরিমাণ মতোই সোনার গুঁড়ো পেয়েছি। মহারাজ বলল, কি গোপাল, তুমি কি পেলে? না মানে তোমার সঙ্গে এমন হয়নি বুঝি? গোপাল বলল, আগে আমি ঝোলা ভরে দিয়েছি যেমন তেমনই ঝোলা ভরে পেয়েছি মহারাজ। মহারাজ বলল, বাহ বাহ বাহ, কিন্তু তুমিও তো সবার মতোই একটু একটু দিয়েই হাত ঝেড়ে ফেলতে পারতেম। গোপাল বলল, মহারাজ, দেওয়ার আনন্দ পাওয়ার আনন্দের থেকে অনেক বেশি, তাই সাধু বাবাকে দেওয়ার ব্যাপারে আমি আর আমার গিন্নি দুজনেই ভাবিনি। মহারাজ বলল, সাব্বাস গোপাল সাব্বাস, এই চিন্তা ভাবনা যদি বাদ বাকি সবাই করতো তাহলে আজ আর তাদের এইভাবে হাই হাই করতে হতো না। সবাই যখন সার সত্যটা বুঝে গেলে তাহলে আর একটা সত্য শোনো, ওই সাধু বাবা আর কেউ নয়, তোমাদের এই মহারাজ। তোমাদের মধ্যে কে বেশি কৃপণ সেটা জানার জন্যই আমি সাধুর বেশে তোমাদের পরীক্ষা নিয়েছি, আর বেশ ভালোভাবেই বুঝেছি কারা কৃপণ আর কে দানী। গোপাল বলল, আপনি আমার বুদ্ধির তারিফ করেন মহারাজ, তবে এবার যে আপনার বুদ্ধিও তারিফ করতে হবে। সবাই বলো, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। তো ফ্রেন্ড, চলো আজকের গল্পটা এতটুকুই ছিল। তোমাদের কীরকম লাগলো বলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইবটা অবশ্যই করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা খুব ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।